নমস্কার। খবরদার কথা নয়, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের কাছাকাছি হয়েছি। সেটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আপনাদের মতো আমাদেরও উদ্বিগ্ন করেছে। কেন করবে না? ৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এই ত্রিপুরা রাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজও বাংলাদেশও স্বীকার করে না তা না, করেন, নিশ্চিতভাবেই করবেন। এবং এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ভারতবর্ষের ভূমিকাও ছিল। স্বাভাবিকভাবেই এই একটা দেশ হঠাৎ করে কী এমন অবস্থার সৃষ্টি হলো, বারবার একাধিকবার হলো এই ধরনের ঘটনা, যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো। কোনো প্রধানমন্ত্রীকে খুন হতে হয়েছিল ৭৫ সালে, এক প্রধানমন্ত্রীকে হটিয়ে দেওয়া হয়েছিল, সামরিক শাসন জারি হয়েছিল। এই প্রধানমন্ত্রীকে অবশ্য পদত্যাগ করানো হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এটাকে গণ অভ্যুত্থান বলা হবে না কি বলা হবে, এই সব নিয়েই আমরা অতি সংক্ষেপে একটি আলোচনা করব। আলোচনার জন্য অনুরোধ জানিয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে। তিনি আমাদের একটুখানি সময় দিয়েছেন, তার কাছে যাচ্ছে। আমার বাঁদিকে বসেছেন পুরুষোত্তমদা। বাংলাদেশের এই কয়েকদিনের ঘটনাবলী এবং আজকের যে ঘটনা, এর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? প্রথমত আমি বলবো, এই আজকের ঘটনা আমার কাছে কিন্তু আকস্মিক কোনো ঘটনা ছিল না। কারণ আমি বাংলাদেশের রাজনীতি যতটা খোঁজখবর রাখছি, এবং আমার বাংলাদেশে আমি গত ২-৩ বছরে কয়েকবার বাংলাদেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এবং যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, তখন কিন্তু আমরা বলেছিলাম এই আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনে শুরু হয়েছে কিন্তু এখানে শেষ হবে না। এই আন্দোলনের সুদূর প্রসারী প্রভাব অচিরেই পড়বে। এবং আমার মনে হয়েছিল, এবং আমি কৌশিক কিংবা আপনার সাথেও কথা বলেছি, আমরা বলছিলাম যে হাসিনা সরকারের আয়ু ফুরিয়ে এসেছে। এটা আমার মনে হয়েছিল। কারণ প্রথমত এই কোটা বিরোধী আন্দোলনে শুধুমাত্র ছাত্ররা, শুধুমাত্র কোটার প্রশ্নে এতটা বিক্ষুব্ধ হয়নি তা নয়। এটা ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের যে তীব্র ক্ষোভ, প্রচণ্ড ক্ষোভ সারা বাংলাদেশ জুড়ে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল কোটা বিরোধী আন্দোলন। শুধুমাত্র কোটার প্রশ্নে এতটা ক্ষোভ হওয়ার কোনো কারণ নেই, এটা সহজেই বোঝা যায়। এবং গত ৩-৪ দিন পূর্বে যখন হাসিনা সরকারের পদত্যাগ দাবি করা হলো ছাত্রদের তরফ থেকে, তখনই আমার মনে হয়েছিল, এটা শুধু আমার না, অনেকেরই মনে হয়েছিল যে হাসিনা সরকারের হাতে বোধহয় মাত্র কয়েকদিন সময় আছে। এবং আমাদের যেটা ধারণা, সেই ধারণাটা একদম মিলে গেল। এটা মিলে যাওয়ার একটাই কারণ, আমি বাংলাদেশের ঘটনাটাকে দেখব গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসাবে। কারণ এটা ঘটনা যে বাংলাদেশে গত 3টি নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেননি। হাসিনা সরকার বৈধ সরকার নয়, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। গত নির্বাচনে মানুষ ভোট দিতে পারেননি। এর আগে 2টো নির্বাচনও বাংলাদেশে প্রহসন হয়েছিল। এই যে 15 বছর ধরে বাংলাদেশে একটা প্রজন্ম ভোট কি তা জানে না। এবং এর ফলে এই হাসিনা সরকারের জনবিচ্ছিন্নতা, তাদের দুর্নীতি, মৌলবাদীদের সাথে তোষণের রাজনীতি, সব কিছুর ফলশ্রুতি হয়েছে এই উত্তাল ছাত্র আন্দোলন। এবং ছাত্রদের কণ্ঠ রোধ ছিল মানুষ কথা বলতে পারতো না। বাংলাদেশের পুলিশের অত্যাচার, রাষ্ট্রীয় নিপীড়ন, এই সবের বিরুদ্ধে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের পরিণতিতেই আজকে শেখ হাসিনা ওয়াজেদকে পদত্যাগ করতে হয়েছে, এবং পদত্যাগ করে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয়ের সন্ধানে পাড়ি দিতে হয়েছে। তাই আমার কাছে বাংলাদেশের এই আজকের ঘটনাবলী আকস্মিক নয়। এবং এইটা সব স্বৈরাচারী শাসনের ভবিষ্যৎ। আজকে যা হয়েছে বাংলাদেশে, সারা পৃথিবীর ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফিলিপাইন্সে মার্কোসের ক্ষেত্রে যা ঘটেছিল, শেখ হাসিনার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমাদের নির্বাচনের ব্যাপারটা একটা মুখ্য ভূমিকা ছিল অবশ্যই, কারণ মানুষ এই সরকারকে বৈধ মনে করে না। আমি যখন বাংলাদেশ আজকে 3-4 বছর আগে গিয়েছিলাম, তখনই আমি বিভিন্ন অংশের মানুষের সাথে যে কথাবার্তা বলছিলাম, আমার চোখ কান খুলে গিয়েছিল। আমরা আওয়ামী লীগের প্রতি, হাসিনার প্রতি, আমরা ভারতবর্ষের মানুষ অনেকটা সহানুভূতিশীল বিভিন্ন কারণে। আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশে মৌলবাদী, জামাত, এই সমস্তর বিরুদ্ধে একটা প্রতিরোধের জায়গা আওয়ামী লীগ।
কিন্তু আওয়ামী লীগ সেই জায়গাটাকে স্বাধীনতা সংগ্রামের একটা স্বাধীনতা মুখ্য ভূমিকা সংগ্রামে ছিল। ভূমিকা ছিল, কিন্তু সেই আওয়ামী লীগ আজকের আওয়ামী লীগ আর ৭২-এর আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ নয়। এবং এই আওয়ামী লীগও হাসিনার নেতৃত্বে গত ১০-১৫ বছরে বারবার এই জামাত মৌলবাদী শক্তির সাথে আপোষ করেছে, তাদেরকে জমি ছেড়ে দিয়েছে, তাদের রাজনীতির ন্যায্যতা দিয়েছে। এইটা একটা দিক। আর একটা দিক হলো বাংলাদেশে বেকারির প্রশ্ন, আর্থিক সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ অনেকটা এগিয়েছে, এটা যেমন অনস্বীকার্য। আবার আরেকটা দিক হলো বাংলাদেশে ক্রনিক ক্যাপিটালিজম প্রচণ্ডভাবে বাড়ছিল, দুর্নীতি, ব্যভিচার, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সর্বোপরি কথা বলার অধিকার নেই, ভোট দেওয়ার অধিকার নেই, নির্বাচিত সরকারের শাসন পাওয়ার অধিকার নেই। এটা বাংলাদেশের মানুষকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করেছিল। এই কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করে সেই বিক্ষোভেরই বহিঃপ্রকাশে আজকের ঘটনা ঘটেছে। এটা সব স্বৈরাচারী শাসনের ভবিষ্যৎ এটাই। আচ্ছা, পুরুষোত্তম দাস, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে যে অবস্থা, হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন, শোনা যাচ্ছে উনি বেলারুশের দিকে গিয়েছেন, ওনাকে ওখানেই আশ্রয় নিতে হবে, এরকম শোনা যাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে এটা আমিও শুনেছি। বাংলাদেশের আমাদের যারা পরিচিত কিংবা বাংলাদেশের একজন এই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এক ভদ্রলোকের ইন্টারভিউ দা ওয়েরে দেখলাম, সেখানে উনি বলেছিলেন, এটা বোধহয় ঘন্টা 2-3 ঘন্টা আগে, উনি বলেছিলেন শেখ হাসিনা ওয়াজেদ শি ইজ প্রসিডিং টুয়ার্ডস বেলারুস, এবং কেন বেলারুসে যাবেন তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। দিয়েছেন। এই মানে এছাড়াও মানে শোনা যাচ্ছে ইংল্যান্ড মানে ব্রিটেন ওনাকে আশ্রয় দিতে চায়নি, উনিই বলছেন। আবার ভারতও এই জায়গায় থেকে পিছিয়ে এসেছে, দেয়নি, ওনার বক্তব্য, এটা আমাদের বক্তব্য না। এবং বেলারুশে নাকি ওই যে প্রত্যর্পণ চুক্তি নাকি কি একটা নেই বাংলাদেশের সাথে বেলারুশের এক্সট্রাডিশন ট্রিটি নেই, মানে দু দেশের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি। অর্থাৎ ধরুন এখন কি হবে, এখন শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে এই গণহত্যা এগুলো নিয়ে এবং বাংলাদেশের প্রতিহিংসা রাজনীতি আছে, যেটা আওয়ামী লীগও যে প্রতিহিংসা রাজনীতিতে একদম দক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি করেছে। এখন যারা ক্ষমতায় আসবে আমরা আশা করব তারা করবে না, কিন্তু তারা করবে। প্রতিহিংসা রাজনীতি করলে শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে গত আন্দোলনে 300-400 জন লোকের হত্যার অভিযোগে মামলা হবে, তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থার প্রক্রিয়া শুরু হতেই পারে, সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বাংলাদেশের কোনো আদালত যদি শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং শেখ হাসিনা ওয়াজেদ যে দেশে আছেন সেই দেশের সাথে যদি বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি থাকে, প্রত্যাবর্তন চুক্তি থাকে, তাহলে সেই দেশ শেখ হাসিনাকে বাংলাদেশের হেফাজত দিতে বাধ্য। কিন্তু বেলারুশের সাথে বাংলাদেশের এই ধরনের কোনো প্রত্যাবর্তন চুক্তি নেই। সেই কারণেই বাংলাদেশের যে যারা বলছেন যে বেলারুশ যাবেন, তারা বলছেন যাওয়ার একটা কারণ হচ্ছে এটা একটা মূল কারণ। আমরাও জানি না ঠিক একজন ব্যবসায়ী নাকি দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছেন, এই সবটাই আমাদের শোনা তথ্য ভিত্তিতে আমরা এটা নিয়ে কোনো রকম প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহার করছি, সবটাই শোনা। যাই হোক, এই এক্ষুনি যে অবস্থা বাংলাদেশে কি আবার সামরিক শাসন আসতে চলেছে বলে মনে করেন? আমার মনে হয় সামরিক শাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে। এই যে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ জুড়ে রাস্তায় নেমেছে, এরা কিন্তু সামরিক শাসনকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামেন। এবং সামরিক বাহিনী এখন অবধি যা খবর, সামরিক বাহিনী কিন্তু সামরিক শাসনের দিকে যাচ্ছে না। সামরিক বাহিনীও আমার ধারণা বাংলাদেশের মানুষের মনোভাব আঁচ করতে পেরেছে। এরশাদ সামরিক শাসন জারি করেছিল, এরশাদের অবস্থা কি হয়েছিল সামরিক বাহিনী জানে, এবং সামরিক বাহিনী অচল পয়সার দায়িত্ব নেয় না। শেখ হাসিনা ওয়াজেদ এখন অচল পয়সা হয়ে গেছে। যখন সামরিক বাহিনী বুঝেছে যে হাসিনা ওয়াজেদ অচল পয়সা, তার পেছনে বাংলাদেশের মানুষের কানাকড়ি সমর্থন নেই, তখন কিন্তু সামরিক বাহিনী হাত গুটিয়ে বসেছে। তারা কালকেই ঘোষণা করে দিয়েছে আমরা অসাধারণ অসামরিক জনতার উপর গুলি করবো না, কারণ সামরিক বাহিনী কিন্তু দেওয়ালে লিখন করতে পেরেছে। আমি কদিন আগে বাংলাদেশে একটা ওই কী কয় এরশাদের সময়কার কাহিনী পড়ছিলাম পুস্তক, সেখানে সামরিক বাহিনী একটা সময় এরশাদের পক্ষে ছিল। যখন প্রচণ্ড আন্দোলন শুরু হলো তখন সামরিক বাহিনীর তারাই এরশাদের উপর চাপ সৃষ্টি করলো যে তোমাকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, কারণ সামরিক বাহিনী বুঝতে পারছিল যে জনগণ এরশাদের সাথে নেই, এরশাদকে অচল পয়সা। ঠিক অচল পয়সা নিয়ে কেউ পকেটে ঘোরে না,
সামরিক বাহিনীও হাসিনা ওয়াজেদকে পরিত্যাগ করেছে, এখন বুঝতে পেরেছে যে মানুষের মেজাজ অন্যরকম। এবং সেই কারণে আমার ধারণা, আমার একটা বিশ্বাস, এটা আমার পর্যবেক্ষণে ধরা পড়েছে যে বাংলাদেশের মানুষ, যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, তারা সামরিক শাসনকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় নামেনি। এবং সামরিক বাহিনীও জনগণের মেজাজ বুঝে তারা কিন্তু সামরিক শাসনে যাচ্ছে না। তারা বলছে আমরা তত্ত্বাবধায়ক সরকার করব এবং তত্ত্বাবধায়ক সরকারের মারফত তত্ত্বাবধানে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচিত সরকার, যেই সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হবে। এই অধিকারটা বাংলাদেশের মানুষ 15 বছরে হারিয়েছে, সেই অধিকারটা বাংলাদেশের মানুষ প্রতিষ্ঠা করতে চায়। আমার ধারণা এই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিকরণের প্রক্রিয়াকে বেগবান করবে, বাংলাদেশকে পিছিয়ে দিকে টেনে নেবে বলে আমার ধারণা নেই, আমার বিশ্বাস হয় না। এবং আরেকটা কথা, বাংলাদেশের এই ঘটনাবলিতে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা ত্রিপুরার মানুষ স্বাভাবিকভাবে উদ্বিগ্ন। প্রথমত আমরা হাসিনাকে আমরা বঙ্গবন্ধুর কন্যা, আমাদের সাথে শেখ মুজিবুর রহমান কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা আত্মিক সম্পর্ক আছে, নারীর টান আছে। কিন্তু আমাদের বুঝতে হবে বঙ্গবন্ধু কন্যা হাসিনা কিংবা 91-এর হাসিনা কিংবা 96-এর হাসিনা আর 2014-র শেখ হাসিনা ওয়াজেদের মধ্যে আকাশ পাতাল ফারাক। 24-এ এটা আমাদের বুঝতে হবে। আরেকটা কথা, আমরা বাংলাদেশে অনেকে ভাবছেন যে বাংলাদেশের দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি এর ফলে উৎসাহিত হবে, দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি এই আন্দোলনের পেছনে আছে। আমি কিন্তু একটা কথা আমার যেটা মনে হচ্ছে, এই আন্দোলনে ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা সবাই করবে, কিন্তু আন্দোলনের রাশ কিন্তু এখনো অবধি ছাত্রদের কাছেই আছে এবং নাগরিক সমাজের কাছেই আছে। আমরা আগামী দিনে লক্ষ্য করব এই আন্দোলনের গতি কোন দিকে যায়, বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়। কিন্তু আমরা আশা রাখবো বাংলাদেশের মধ্যে যে গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি আছে, তারা এই পরিস্থিতির নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেবেন। তারা পরিস্থিতিতে নির্ধারক ভূমিকা পালন করবেন, যাতে বাংলাদেশ এই গণ অভ্যুত্থান থেকে সামনের দিকে এগিয়ে যায়। কোন সামনের দিকে? গণতন্ত্রের প্রসারের প্রশ্নে, গণতন্ত্রকে তৃণমূল স্তরে নিয়ে যাওয়ার প্রশ্নে, জবাবদিহিতার প্রশ্নে, যেটা ছাত্র আন্দোলনে যারা আলোচনা করছিলেন, ছাত্ররা, অধ্যাপকরা কিংবা নাগরিক সমাজের প্রতিনিধিরা, তারা কিন্তু বারবার বলছেন আমরা সংস্কার চাই, আমরা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার চাই, আমরা রাজনীতির সংস্কার চাই। এবং আজকে একজন বাংলাদেশের খুব রাজনৈতিক পর্যবেক্ষক, একজন তরুণ ব্যবহারজীবী, ওনার একটা আলোচনা দা ওয়ারে আমি শুনছিলাম। উনি স্পষ্টভাবে বলেছেন, যদি জামাত মনে করে কিংবা বিএনপি মনে করে এই আন্দোলনের ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তারা ক্ষমতার দরজায় পৌঁছে গেছে, তাহলে কিন্তু তারা ভুল করবে। এটা আমার মনে হয় এটাও কিন্তু একটা সত্য, এটা একটা দিক। জামাত কিংবা বিএনপি যদি মনে করে এই আন্দোলনের ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তারা ইতিমধ্যেই বঙ্গভবনে পৌঁছে গেছে, আমার ধারণা একটা বাংলাদেশের রাজনীতি এবং সমাজের মধ্যে একটা মন্থন চলছে, এই মন্থনের সূত্রপাত হয়েছে। আমরা দেখবো আগামী দিনে পরিস্থিতি কোন জায়গায় যায়। তবে আমি এই পরিবর্তনকে ইতিবাচক পরিবর্তন বলে মনে করি। এটা গণতন্ত্রের জয়, মানুষের নির্বাচিত সরকারের অধীনে শাসিত হওয়ার যে সাংবিধানিক ক্ষমতা, মৌলিক অধিকার, এটাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে আজকের এই গণ অভ্যুত্থান হয়েছে। এটা একটা দিক। আরেকটা, আমরা যারা মনে করছি যে বাংলাদেশের ঘটনাগুলোতে দক্ষিণপন্থী মৌলবাদী শক্তি আতঙ্কিত উৎসাহিত হবে, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের মধ্যে কিন্তু মৌলবাদের বিরুদ্ধে, দক্ষিণপন্থী মৌলবাদ, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর নির্ভর করে লড়াই সংগ্রাম আছে, জোরদার হচ্ছে। আওয়ামী লীগ সেই চেক ভেঙে দেশ শাসন করতে চাইছিল, কিন্তু সেই চেক বহন করার নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে। আমাদের আশা থাকবে যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপত্তায় থাকবে। এবং এটা কিন্তু সাম্প্রদায়িক প্রশ্ন নয়, এটা সংখ্যাগুরুর প্রশ্ন নয়। বাংলাদেশের সমস্ত অংশের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ, তারা আওয়ামী লীগের শাসনে তাদের নাবিশ্বাস উঠেছিল, তারা মুক্ত বাতাস চাইছিল। তারই পরিণতি আজকে হাসিনা ওয়াজেদকে এই প্রহসনাত্মক নির্বাচন অল্প সময়ের মধ্যে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটা সব স্বৈর শাসকের ভবিষ্যৎ এটাই। হাসিনার ক্ষেত্রে এই একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে। আমি এটাও আশা করব বাংলাদেশের ঘটনা থেকে এই উপমহাদেশের স্বৈরাচাররা, স্বৈর শাসকরা, তারা শিক্ষা নেবে। তারা এটা বুঝবেন যে বারবার মানুষের ভোটের ক্ষমতা লুণ্ঠন করে 1বার 2বার 3বার পার পাওয়া যায়, কিন্তু 4বারের জায়গায় পার পাওয়া যায় না।
বাংলাদেশের ঘটনা আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করে দিনের ভোট, বাংলাদেশে একটা কথা আছে, দিনের ভোট রাত্রিতে হয়ে যায়, এটা করে। আগের কিন্তু দিনটা আমাদের দেশে দিনের ভোট, আমাদের দেশে দিনের ভোটে ভোট দিনে ডাকাতি হয়। আর বাংলাদেশে গিয়ে আমি শুনেছি, জেনেছি যে বাংলাদেশে দিনের ভোট রাত্রিতে হয়ে যায়, আগের দিন রাত্রিতে হয়ে যায়। এটা করলে কি পরিণতি হয় বাংলাদেশের ঘটনাগুলো দেখিয়ে দিল। এবং ভারতবর্ষের ক্ষেত্র, এই উপমহাদেশের ক্ষেত্র, যারা মনে করে যে বারবার মানুষের ভোটের থেকে লুণ্ঠন করে তারা বহাল তবিয়তে গোফে তা দিয়ে মোচ করবে, তাদের কিন্তু বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে, প্রয়োজন আছে। এই মুহূর্তে ভারত, এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা কীরকম? না, আমি মনে করি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক, আমাদের একই অতীত, একই ঐতিহ্য, আমাদের শেকড় একই জায়গায়। আমরা বাংলাদেশের ঝড়ঝাপটা, সরকারের পরিবর্তন যাই হোক না কেন, ভারত বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব বজায় থাকবে। বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, আমাদের দেশের গণতান্ত্রিক শক্তি, প্রগতিশীল শক্তি, আমরা দুই দেশের মধ্যে বন্ধুত্ব বজায় রাখবো। আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে, বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায় সজাগ, সচেষ্ট। এখনও আমি খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেখানে কিন্তু সংখ্যাগুরুরা এগিয়ে এসেছেন, সংখ্যালঘুর সহ সমস্তদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন। আমি আশা করব ভারত বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় থাকবে, আমাদের মধ্যে মৈত্রী বন্ধুত্বের বন্ধন দৃঢ় থাকবে। বাংলাদেশে অচিরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, তত্ত্বাবধায়ক সরকার অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এটা আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমাদের সবার আকাঙ্ক্ষা। আমরা এই মুহূর্তে চাই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হোক, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশে যে 300 মানুষ প্রাণ দিয়েছেন তাদের বলিদান যাতে ব্যর্থ না হয় এবং বাংলাদেশের মানুষ যেটা দাবি করছেন এই হত্যার বিচার চাই, হত্যার যাতে বিচার হয়, যারা এই মানুষগুলোকে হত্যা করলো তাদের যাতে বিচার হয়, তাহলে সে সারা পৃথিবীতেই অত্যাচারীরা, শাসকরা একটা শিক্ষা পাবে। আমাদের এটাই বলার ছিল, এটাই আমাদের আবেদন ছিল, সংখ্যালঘুরা নিরাপদ থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সংখ্যালঘুদের ভূমিকা ব্যাপকভাবেই ছিল। এটা মনে রেখে বাংলাদেশ তার নিজের জায়গায় ফিরে আসুক, খবরদার কথা নয়, সেটাই চাইছে। আমাদের আবেদন বাংলাদেশের যে অস্থির অবস্থা চলছে অচিরেই তা মিটে যাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নমস্কার।